দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টার সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। সারা দেশে দ্বিতীয় ধাপে 60 পৌরসভার ভোট আজ সকাল 8টা থেকে একটানা ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এবারের নির্বাচনী প্রচারণায় সরকার দলীয় প্রার্থীদের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য, বিদ্রোহী প্রার্থীদের ব্যাপক সংঘর্ষ আর হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় পুরো দেশ জুড়ে। এমন উত্তাপে অস্বস্তিতে সরকারি দল আওয়ামী লীগ। আর স্থানীয় পর্যায়ে এমন দলীয় বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আমাদের এমপিরা দরজা টোয়াই পাইতো না, দরজা এইটাই হচ্ছে সত্য কথা। সত্য বলতে হবে, আমি বলছি আপনারা সব ওপেন করে দেন। কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্যে দলীয় প্রতীকে সিল মারার এমন ঘোষণা বিব্রত করেছে আওয়ামী লীগকে। নোয়াখালী বসুরহাটে দল ও রাজনীতি নিয়ে প্রকাশ্যেই সমালোচনা ও ধারাবাহিক মন্তব্য টক অব দ্য কান্ট্রি তাতিয়ে তোলে জাতীয় রাজনীতিকেও। সেই বক্তব্য কি দলের স্বার্থের বাইরে যাচ্ছে সেটা দেখার বিষয় আছে। সার্বিক বিষয়গুলো মনিটরিং এর মধ্যে রাখা, সেটা দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ হয়তো দেখবেন। দ্বিতীয় ধাপের এই পৌর নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী অনেকটাই শক্তি সামর্থ্যহীন হলেও মাঠে সরকার দলীয় প্রার্থী ও বিদ্রোহীদের শক্তি সামর্থ্যের মহড়া ছিল বেশ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, রাজশাহী, কুষ্টিয়া ও শরীয়তপুরের পৌর নির্বাচনে নিজ দলেই সংঘর্ষ দেখেছে দেশবাসী। ঝিনাইদহে তো কাউন্সিলর প্রার্থীকেই হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয় প্রতিপক্ষ প্রার্থীর ভাইকেও। সব মিলিয়ে সাম্প্রতিক স্থানীয় নির্বাচন কেন্দ্রিক সারা দেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে 21টি। আহত হয়েছেন 70 জন, নিহত হয়েছেন 3 জন। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক প্রতিপক্ষ নয় আওয়ামী লীগ দ্বন্দ্বে এখন নাজেহাল ক্ষমতাসীনরা। দলীয় এই বিশৃঙ্খলাগুলোর জন্য রাজনৈতিক দলকে অনেক মূল্য দিতে হবে। সেজন্য সময় থাকতেই এই বিশৃঙ্খলাগুলো সুচারুরূপে সম্পন্ন নিষ্পত্তি করা খুব জরুরি এবং রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা খুব জরুরি বলে আমি মনে করি। দ্বিতীয় ধাপে শনিবার সারা দেশে 60টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠান ও ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে কেন্দ্রগুলোতে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। নির্বাচনকে কেন্দ্র করে দলের দল থেকে যারা মনোনয়ন পেয়েছেন তারা তাদের ভোট গ্রহণের জন্য, ভোটের জন্য জনগণের কাছে যাবেন, যেখানে দলীয় শৃঙ্খলা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। স্থানীয় পর্যায়ে নেতাদের এমন প্রবল বিরোধ নিয়ন্ত্রণ করে দলের দীর্ঘমেয়াদী সংকট মোকাবেলার আহ্বান জানান বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে বসুরহাট পৌর নির্বাচনের খবর। রাজনীতি, আওয়ামী লীগ ও সরকার নিয়ে মেয়র প্রার্থী কাদের মির্জার নানা বক্তব্যে আলোচিত বসুরহাট পৌরসভার নির্বাচনের ভোটও আজ। সবার দৃষ্টি তাই আজ থাকবে বসুরহাটের দিকে। বসুরহাটের নির্বাচনের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আশিকুর রহমান। শ্রাবণ, শুভ সকাল। সকাল 8টার সময় ভোট শুরু হচ্ছে, তো অবশ্যই জানতে চাইব ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিটাও আপনার কাছ থেকেই জানতে চাই। তন্ময়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভ সকাল আপনাকেও। এবং নানা কারণে স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনটি জাতীয় নির্বাচনের এক ধরনের উত্তেজনা পেয়েছে এবং এটি কিন্তু এটা হাই ভোল্টেজ নির্বাচনে রূপান্তরিত হয়েছে, কারণ সারা দেশের গণমাধ্যম এবং গণমানুষ সবাই কিন্তু তাকিয়ে আছে বসুরহাট পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ এবং তারপরের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে। আমি আপনাকে একটু সার্বিক পরিস্থিতিটি বলতে চাই। প্রথমত একটু দেখাতে চাই আপনাদেরকে, আসলে আমরা একটি ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি এবং সেই ভোট কেন্দ্রটি মোটামুটিভাবে প্রস্তুতি নিচ্ছে যে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরের বাস্তবতা কি। ভোট গ্রহণ কেন্দ্রের চারপাশ থেকে লোকজনদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ জায়গায় সরিয়ে দিচ্ছেন এবং আসলে প্রার্থীদের পোস্টার প্রচারণা যেগুলো তারা করেছিলেন বিভিন্ন সময় সেটি আছে। এবং এই কেন্দ্রটিতে আসলে আমরা কেন দাঁড়িয়েছি, আমাদের যে হাই ভোল্টেজ প্রার্থীর কথা বলছি আমরা, আসলে আব্দুল কাদের, তিনি কিন্তু আসলে এই ভোট কেন্দ্রেই ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি হয়তো 8টা নাগাদ এখানে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং প্রথমবারের মতো ইভিএম এখানে ভোটদান সম্পন্ন হবে। প্রায় 21,000-এর মতো ভোটার আছেন এই পৌরসভা এলাকায় এবং তারা কিন্তু এখানে ভোটদান করবেন এবং সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোটামুটি একদম শক্ত অবস্থান
অবস্থান নিয়েছেন। তারা বলেছেন যে আসলে যে 9টি কেন্দ্র আছে 9টি কেন্দ্রে 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং তার পাশাপাশি প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন, র্যাব থাকবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা সেখানে মোতায়েন করা থাকবেন এবং তারা কিন্তু এই পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করবেন এই 8টা থেকে 4টা পর্যন্ত, পরবর্তীকালে ভোট গ্রহণের ফলাফল পর্যন্ত। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে আছেন আকবর হোসেন সোহাগ, তিনি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন। আমি তার কাছ থেকে জানতে চাইবো আসলে এই নির্বাচনটি তো নানা কারণে হাই ভোল্টেজ তকমা পেয়েছে, কোন কোন ইস্যুগুলো আসলে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আজকে ভোটের দিনে সারাদিনে? ধন্যবাদ শ্রাবণ। আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীর এই বসুরহাট পৌরসভা নির্বাচনটি নানান কারণে আলোচিত এবং সমালোচিত হয়েছে। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের এখানে সরকার দলীয় প্রার্থী, তিনি সাম্প্রতিক সময়ে নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন দাবিতে অন্যায়ের প্রতিবাদ অংশ হিসাবে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তিনি স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন দাবি করছেন এবং জাতীয় নেতা এবং স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন নেতাদের নিয়ে নানান ধরনের কথার কারণে এখানে আলোচিত হয়েছে এই নির্বাচনী এই পৌরসভাটি। এবং একই সাথে বিএনপির প্রার্থীও নির্বাচনে সুষ্ঠু নির্বাচন দাবি করেন। এছাড়া জামাতের প্রার্থী মোশাররফ হোসেন 3 জন এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। তো সব মিলিয়ে এখানে নির্বাচন এখন পর্যন্ত 8টা থেকে নির্বাচন শুরু হবে এবং আইন শৃঙ্খলার পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমি। এই কেন্দ্রে 1268 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যার কথা আমরা শুনিনি। আমরা শেষ 8টা থেকে দেখা যাবে ভোট গ্রহণের পর কি হয়। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে যে প্রসঙ্গে কথা বলছিলাম যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মোটামুটি প্রতিজ্ঞা করেছেন যে আসলে এই নির্বাচনটি যেন আসলে যে কারণে গণমাধ্যমে নজর থাকবে, গণমানুষের নজর থাকবে, সেই প্রেক্ষাপটে তারা যেন আসলে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা যায় তারা সেই চেষ্টা করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ভোট কক্ষগুলো মোটামুটি প্রস্তুত করা হয়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের সঙ্গে তার সঙ্গে সঙ্গে আসলে বিভিন্ন প্রার্থীর এজেন্টরা এখানে থাকবেন এবং তারা এখানে এসে অবস্থান গ্রহণ করবেন। দেখতে পাচ্ছেন যে প্রিজাইডিং কর্মকর্তার কার্যালয়ের ঠিক ভেতরে আসলে প্রস্তুতির সবশেষ অবস্থা চলছে। কারা এখানে পোলিং অফিসার হবেন, কারা এখানে আসলে এজেন্ট হিসাবে এখানে আসবেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কিন্তু কথা বলছেন। এরকম প্রায় আরো 8টি কেন্দ্র আছে, সব মিলে 9টি কেন্দ্র। আসলে আমরা অন্যান্য নির্বাচনে যেটা দেখতে পাই যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি এবং সেই প্রেক্ষাপটে কিন্তু এই নির্বাচনে এখন পর্যন্ত দৃশ্যমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। কারণ আসলে সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু ভোট গ্রহণ, এই সমস্ত নানা ইস্যুতে যে সমস্ত বিস্ফোরক মন্তব্য করা হয়েছে সরকার দলীয় প্রার্থী বা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ থেকে, সেই জায়গাতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটি চ্যালেঞ্জে রূপান্তরিত হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু গণমাধ্যমের নজর যেহেতু এখানে আছে, সেক্ষেত্রে এই সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা সব রকম প্রস্তুতি গ্রহণ করেছেন। ভোটারদের সঙ্গে আমরা সামান্য কথা বলতে পেরেছিলাম সকালে আসার পরে। তারা বলেছেন যে তারা এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতির মধ্যে তারা আসলে মোটামুটি সন্তুষ্ট এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এইরকম তারা প্রত্যাশা করছেন। 8টা থেকে যখন ভোট গ্রহণ শুরু হবে তখন আপনাদেরকে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবে এবং যুক্ত হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই হাই ভোল্টেজ তকমা পাওয়া পৌরসভা নির্বাচনটি কতখানি সুষ্ঠু হচ্ছে এবং তার পরবর্তী কার্যক্রম, পরবর্তী ব্যবস্থাপনা কি আছে। ফিরছি স্টুডিওতে তন্ময় আপনার কাছে। আশিকুর রহমান শ্রাবণ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। দুর্বল নেতৃত্বে বিএনপি এখন নির্জীব রাজনৈতিক দল। এভাবে চললে 31 বছরেও ক্ষমতায় আসা সম্ভব নয়, এই মূল্যায়ন দলের প্রভাবশালী ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তমের। বলছেন, জিয়াউর রহমান খালেদা জিয়া মেধাবী এবং যোগ্যদের নিয়ে এগোতেন, কিন্তু এখন আর তেমনটা হয় না। বয়স্ক, অসুস্থ, নিষ্ক্রিয়দের সরিয়ে সক্রিয়দের নিয়ে নেতৃত্বে আমূল পরিবর্তন আনার দাবি জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। কখন কি হয় এই জোয়ার ভাটার দেশে কিছুই বলা সম্ভব না। জ্যেষ্ঠতায় ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির ভাইস চেয়ারম্যানদের তালিকার প্রথম 3 জনের একজন। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারক পরিষদ স্থায়ী কমিটির পরের ধাপেই ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতাদের অবস্থান। উন্নতির সলিউশন তাইলে আইয়ুব খান। শাহজাহান ওমরকে বিএনপিতে এনেছিলেন জিয়াউর রহমান। তার মূল্যায়ন যোগ্য ও মেধাবীদের নিয়ে এগোতেন বিএনপির প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেট দেখেন, কত সুন্দর ক্যাবিনেট, কত শিক্ষিত লোক। আর আস্তে আস্তে এই মর্যাদা সম্পন্ন লোকদেরকে আমরা হারিয়েছি। যেটা বেগম জিয়া আমলেও আমাদের সাথে বদরুজ্জামান চৌধুরী ছিল, ওবায়দুর রহমান ছিল, ও লিহামর সব ছিল। এখন দেখেন আমাদের নেতা কারা, আমাদের নেতারা আস্তে আস্তে কেমন যেন কি হয়ে পড়ছে। এই নেতার আমূল পরিবর্তন। তার মতে দলের রাজনৈতিক সক্ষমতা দিন দিন সংকুচিত হচ্ছে। আগে বড় একটা মিটিং হলে বিএনপি কেন্দ্রীয় অফিস থেকে ওরা ফোন করতো, এখন অনেকটা এগুলা নির্জীব। গণতন্ত্র পুনরুদ্ধার দিবস প্রেস ক্লাবে সীমিত
25, 30, 50, 100 জনের মধ্যে হবে কেন? আমাদের চেষ্টা করা উচিত ছিল বড় ময়দান দাবি করা। গভর্নমেন্ট দেখবো না দেখ, তারপরে যদি গভর্নমেন্ট না দেয় দোষ গভর্নমেন্টের উপরে যেত। এখন তো গভর্নমেন্টকেও আমরা ব্লেম করতে পারতেছি না। বিএনপি আমার মনে হয় খুব সংকুচিত হয়ে আসতেছে, নেতৃত্বে বড় দুর্বলতা। আমি আবার বলবো, নেতৃত্বে বড় দুর্বলতা। শাহজাহান ওমর বলছেন, ক্ষমতায় যেতে হলে বিএনপির বর্তমান নেতৃত্বে আমূল পরিবর্তন দরকার। আপনি আওয়ামী লীগের 11 বছর লাগছে, আমাদের 31 বছর লাগে, কে জানে? আমাদের দলে আমূল পরিবর্তন দরকার। যার ইনঅ্যাক্টিভ, বয়স্ক, বয়োবৃদ্ধ, অসুস্থ, তারা আমাদের অ্যাডভাইজার থাক। সুন্দর স্ট্যান্ডিং কমিটি, সুন্দর কেন্দ্রীয় কমিটি করুন, দেখবেন দল অচিরেই ক্ষমতায় যাবে এবং আপনাকে লন্ডন থেকে বাংলাদেশে আনতে সাহায্য করবে। গেল 1 বছর যাবৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলে বিভিন্ন পর্যায়ের কমিটির পুনর্গঠন চলছে। মহামারীর কারণে ভার্চুয়াল মিডিয়ায় সভা হচ্ছে, কিন্তু এই প্রক্রিয়ায় সুষ্ঠু পুনর্গঠন সম্ভব নয় বলেও মনে করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঢাকা আরিচা মহাসড়কের অচল অবস্থা কাটতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন শেষে সড়ক ও জনপথ বিভাগের বিশেষজ্ঞ দল জানিয়েছে, মেরামতের কাজ শেষ হতে সময় লাগবে। বৃষ্টি দেবে যাওয়ার 3 দিনের মাথায় মেরামত শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। শিগগিরই সেখানে 4 লেন সেতু নির্মাণের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত প্রকৌশলী। একপাশে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে সড়ক ব্যবহারকারীরা। সাভার থেকে নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রিজে ফাটল দেখা দেয় তৃতীয় দিনের মতো ঢাকা আরিচা মহাসড়কে সালেপুর এলাকায় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প সড়কেও দেখা দিয়েছে তীব্র যানজট। এই এলাকা পার হতেই অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারীদের। গন্তব্যস্থলে 10 মিনিটে যাওয়া যাবে, আধা ঘন্টা যাওয়া যায়, সেসব গন্তব্যস্থলে আমাদের 3 ঘন্টা পায়, 5 ঘন্টার মতো সময় লাগতেছে। আর ঘন্টার পর ঘন্টা 3-4 ঘন্টা বসে থাকি এখানে জ্যামের ভিতরে। সারাদিন 4 টিপ মারতাম, 2 টিপ মারি মনে করেন। অনেক সময় যাবত বসে আছি, এখন জানি না আল্লাহ কি রাখছে ভাগ্যে আমাদের। এখন সরকার যদি দয়া মায়া করে আমাদের দিকে একটু খেয়াল করে, দ্রুত যেন কাজটা সারে। এদিকে ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ বিভাগের বিশেষজ্ঞ দল। তারা ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন, পরে সাংবাদিকদের জানান ব্রিজের মেরামতের কাজ দ্রুতই শুরু হচ্ছে। দুই পাশে যান চলাচলের উপযোগী করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলেও জানান তারা। মালামাল অ্যাডহেসিভ যেগুলি আমাদের যদি অ্যাভেলেবিলিটি থাকে দেশে এই মুহূর্তে, তাহলে আমরা 3 সপ্তাহের মধ্যে আশা করি শেষ করতে পারবো। এর আগে সকালে ব্রিজ পরিদর্শন শেষে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী জানান, শিগগিরই এই ব্রিজের পাশে একটি 4 লেন ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে। একটা আমরা 4 দিন আগে এটা অবজার্ভ করেছি এবং প্রতিদিনই আমরা দেখছি ক্র্যাকটার অবস্থানটা, এটা কতটুকু চেঞ্জ হচ্ছে বা বাড়ছে না, কি অবস্থায় আছে, তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে অবজার্ভ করতে আসছি। আমাদের টেকনিক্যাল টিম এবং বিশেষজ্ঞ টিম, দুটো টিমই ভিজিট করে গেছে। মানুষের ভোগান্তি কমাতে সড়ক ও জনপথ বিভাগ দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা যাত্রী ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। শুধু সরকারি উদ্যোগই নয়, আশ্রয়ণ প্রকল্পে গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগে সামিল হয়েছেন জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের কর্মচারী এবং অবস্থা সম্পন্ন ব্যক্তিরাও। এখনো পর্যন্ত 6000-এরও বেশি গৃহ নির্মাণের প্রতিশ্রুতি এসেছে তাদের তরফ থেকে। এই কথাই জানিয়েছে আশ্রয়ণ কর্তৃপক্ষ। পঙ্গু হানিফ মিয়া একসময় রিকশা চালাতেন। গ্যাংগ্রিন রোগে কেটে ফেলতে হয়েছে একটি পা। চিকিৎসার খরচ মেটাতে হয়েছেন নিঃস্ব। এখন আমার কোনো জায়গা সম্পদ কিছু নাই, ঘর বাড়ি নাই, আমি একজন বাড়িতে থাকি। হানিফ মিয়ার মতো যাদের ঘর বাড়ি কিছু নেই, এমন প্রায় 3 লাখ পরিবারকে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এদের জন্য বাড়ি নির্মাণের পর জমি আছে কিন্তু ঘর নেই, এমন প্রায় 6 লাখ পরিবারের জন্য নির্মাণ করা হবে বাড়ি। তবে সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও এই উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছেন অনেকে। পানি সম্পদ উপমন্ত্রী নিজ অর্থায়নে শরীয়তপুর জেলায় নির্মাণ করে দিয়েছেন এমন 13টি বাড়ি।
সরকারের সচিবরাও সারা দেশে 160টি বাড়ি নির্মাণ করে তা হস্তান্তর করেছেন গৃহহীনদের মধ্যে। আমরা যাদেরকে দিচ্ছি একেবারে সুসজ্জিত করে শেষ হলে সেদিন থেকে যেন ঘরে থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী মহোদয়, উপমন্ত্রী এবং সুদীজনের কাছ থেকে আমরা এ পর্যন্ত 6522টি ঘর করার প্রতিশ্রুতি পেয়েছি এবং প্রতিনিয়তই এই প্রতিশ্রুতি আসছে। বাড়ি নির্মাণের পাশাপাশি দরিদ্র মানুষদের কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনায় আছে সরকারের। আমরা কিন্তু গ্রোথ সেন্টার যেটা বলি, যে দিক থেকে কাজকর্ম করতে পারে সেই জায়গার আশেপাশে করার চেষ্টা করছি। আগে যেমন আমরা আশ্রয়ন কিছু দূরে করেছিলাম, তখন কিন্তু মানুষ থাকতে চায়নি। এবার আমরা চেষ্টা করেছি যেখান থেকে লোকালয় কাছে, কাজকর্ম বেশি, সরকারি ঘর তারা পাচ্ছে। একই সাথে আমাদের কিন্তু কর্মসূচি রয়েছে যে আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করে থাকি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ন প্রকল্পের আওতায় 2% জমির ওপর প্রথম পর্যায়ে 65,726টি বাড়ি নির্মাণে সরকারের খরচ হচ্ছে 1124 কোটি টাকা। সদরপুরের এই আবাসনটির নাম দেয়া হয়েছে স্বপ্ন শতনীর। ভূমিহীন 100 পরিবারের এখানে পূরণ হচ্ছে নিজ গৃহের স্বপ্ন। বছরের প্রথম মাসেই এদের মতো আরও প্রায় 66,000 পরিবার সারা দেশে খুঁজে পাচ্ছে আপন ঠিকানা। ফরিদপুরের সদরপুর থেকে শাহ আলী জয়, নিউজ 24। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান আরো কিছুদিন বন্ধ রাখার পক্ষেই মত কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির সদস্য ডক্টর নজরুল ইসলামের। তবে শিক্ষার্থীদের ক্ষতি বিবেচনায় স্বাস্থ্যবিধি রক্ষার ব্যবস্থা রেখে প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আর শিশুদের ক্ষতি কমাতে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরুর তাগিদ দিয়েছে খোদ ইউনিসেফও। আরো জানাচ্ছেন সজল দাস। বছর জুড়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, কবে খুলবে অজানা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি নিতে চায় না সরকার, অপেক্ষা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। কিন্তু আদৌ কি করোনা ছেড়ে যাবে আমাদেরকে? গত জুন থেকে পর্যায়ক্রমে চালু হয়েছে সবকিছু, কিন্তু শিক্ষা ছুটি কেবলই বেড়েছে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান চালুর সময় এখনো আসেনি বলে মত কোভিড-19 পরামর্শ কমিটির। কিন্তু শিক্ষার গুরুত্ব এবং শিশু মনস্তত্ত্ব বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান চালুর তাগিদ দিচ্ছেন শিক্ষা সংশ্লিষ্টরা। কোনো ভ্যাকসিন তো বাচ্চাদের জন্য নাই, এই হলো সবচেয়ে বড় অসুবিধা। আমরা একবার স্কুল খুলে দিলাম জোর করে, খোলা তো সময় ঠিক আছে, তারপরে আবার বন্ধ করে দিলাম। এই ধরনের যেন না হয়, আরো কিছুদিন দেখতে হয়। শুধু ছাত্ররা না, পুরো জাতি সাফার করবে এর জন্য। তো অতএব আমাদেরকে যতটা ক্ষতি হয়েছে এটা যাতে আর না বাড়ে, প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে খুলে দেন। বিশ্বব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলছে ইউনিসেফও। দীর্ঘ বিরতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে মত ইউনিসেফ প্রধানের। এদিকে 16 জানুয়ারির পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। আমাদের এই শিক্ষা অঙ্গনটা যেন পিছিয়ে, যদি আমাদের আইনি নোটিশে এই ন্যাশনাল জাস্টিসটা যদি বিবেচনায় না আসে, তাহলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। গত 17 মার্চ বন্ধ করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর থেকে দফায় দফায় বেড়েছে সেই ছুটি। সজল দাস, নিউজ 24, ঢাকা। আজ থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণ টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে ভারত। দেশটির 3006টি কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় সকাল 10:30টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ সারির 3 কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। স্বাস্থ্যকর্মী ছাড়াও পরিচ্ছন্নতা কর্মী, সেনাবাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের নাম রয়েছে প্রথম তালিকায়। এদিকে ইউরোপের দেশগুলোতে প্রয়োজনের চেয়ে কম ফাইজারের ভ্যাকসিন সরবরাহ করায় ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের 6টি দেশে চুক্তি ও প্রয়োজনের চেয়ে অনেক কম ভ্যাকসিন ডোজ সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এছাড়াও যুক্তরাজ্যে সোমবার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শুক্রবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, করোনার নতুন স্ট্রেইন মোকাবেলায় আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। অন্যদিকে বিশ্বজুড়ে একদিনে সংক্রমিত হয়েছে 7,24,000-এর বেশি মানুষ, মারা গেছে 14,251 জন, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের মৃত্যু হয়েছে 3,415 জনের।
এছাড়াও ব্রাজিল ও যুক্তরাজ্যে 1000-এর বেশি মৃত্যু হয়েছে গেল 24 ঘন্টায়। পুরনো যন্ত্রপাতি আর কম জনবল নিয়ে নামমাত্র চলছে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কার্যক্রম। 5 বছর ধরে অকেজ অবস্থায় পড়ে আছে আল্ট্রাসোনোগ্রাম ও এক্স-রে মেশিন। এছাড়াও চিকিৎসক ও শয্যা সংকটের কারণেও কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সমস্যার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাইদুল ইসলাম পাভেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2017 সালে 50 শয্যা লক্ষ্মীপুর সদর হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা হয়। 50 শয্যার হাসপাতালের জন্য 21 জন চিকিৎসকের বিপরীতে আছে 18 জন। চক্ষু, ইএনটি ও কার্ডিওলজি বিভাগে নেই কোনো চিকিৎসক। এছাড়া নার্স এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরও রয়েছে সংকট। এ অবস্থায় ভেঙে পড়েছে হাসপাতালের স্বাস্থ্যসেবা। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্স সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আল্ট্রাসোনোগ্রাম ও এক্স-রে মেশিন প্রায় 5 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। আবার করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্বের কথা বলেও শয্যা সংকটের কারণে একই শয্যায় 3 শিশুকে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। ওনাদের এক্স-রে মেশিন নষ্ট, এক্স-রে করানো যাবে না, আমরা ওটা বাইরে থেকে করে নিয়ে আসছি। আলট্রা করা যাবে না, তাও বাইরে থেকে করতে বলছে। ঠিকমতো চিকিৎসা সেবা বা ওষুধপত্র এগুলো পাচ্ছে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এভাবে আর কতদিন চলবে? পরিবেশ নেই, আর যে পরিবেশ সুস্থ মানুষও অসুস্থ। এসব সমস্যার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জনবলের স্ট্রাকচারটা আমাদের এখনো পাসনি। আমরা এখনো 50 শয্যা জনবল দিয়ে হাসপাতাল চলতেছে আর কি। আর এই 50 শয্যা জনবলের মধ্যে আমাদের কিছু জনবলের সংকট রয়ে গেছে আর কি। আমার ডাক্তার সংখ্যা 7-8 জন, অথচ আমাকে প্রায় প্রতিদিন 1500 থেকে 2000 আউটডোরে পেশেন্ট দেখানো লাগে। ইমার্জেন্সিতে একই অবস্থা, প্রতিদিন প্রায় 150 থেকে 200 রোগী ইমার্জেন্সি দিয়ে ইনডোরে ভর্তি হয়। 250 শয্যা হাসপাতালে নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে রোগীদের শয্যা সংকট নিরসন হবে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে এখনো পর্যন্ত পাওয়া খবরে 67 জনের মৃত্যু নিশ্চিত করেছে উদ্ধারকারী দল। এছাড়া আহত হয়েছে কয়েকশো মানুষ। ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর। সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট উইদোদো। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে মাজেনি শহরের 6 কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রয়টার্স জানিয়েছে 7 সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে অন্তত 60টি ঘরবাড়ি সহ 2টি হোটেল ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসস্থান হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থা প্রাথমিকভাবে জানিয়েছে ভূমিকম্পে প্রায় 700 মানুষ আহত হয়েছে। মূলত মাজেনি শহর বেশি ক্ষতিগ্রস্ত হলেও এর আশপাশের বেশ কিছু এলাকাতেও ভূমিকম্পের ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। Dan mengikuti petunjuk-petunjuk yang disampaikan oleh petugas di lapangan. ভূমিকম্পের ফলে বাড়িঘরের পাশাপাশি অনেক সড়ক ও সেতুও ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। তবে এই ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা না হলেও আরও কয়েকটি শক্তিশালী আফটারশক আঘাত হানতে পারে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতত্ত্ব এজেন্সি। নাহিদ জিহান, নিউজ 24। মাত্র 3 দিন পরেই নতুন প্রেসিডেন্ট পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে অন্যান্যবার দুর্দান্ত উত্তেজনা থাকলেও উৎসবের আমেজে এবার থেকে যাচ্ছে এক অজানা আতঙ্ক। বাইডেনের শপথ অনুষ্ঠানের মহড়াও স্থগিত করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। গেল সপ্তাহে ক্যাপিটাল হিলে তাণ্ডবের পর থেকেই নজিরবিহীন অস্থিরতা বিরাজ করছে মার্কিন রাজনীতিতে। নিবিড় আমিনের এক্স রিপোর্ট। নতুন প্রেসিডেন্টকে গ্রহণের উত্তেজনা, সেই সাথে অজানা কোনো দুর্ঘটনার ভয়। একই সময়ে এমন দ্বিমুখী পরিস্থিতির মুখোমুখি এর আগে কখনোই হয়নি মার্কিনীরা। বরাবরের মতো এবারও নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান নির্ঝঞ্ঝাটভাবেই উপভোগ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে গেল সপ্তাহে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে তাণ্ডবের পর থেকেই অজানা আতঙ্কে ভুগছে দেশটির বাসিন্দারা।
নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের আগে আরও হামলার সতর্কবার্তা দিয়েছিল FBI। নিরাপদভাবেই অনুষ্ঠানটি সম্পন্ন করতে ওয়াশিংটনে চলছে লকডাউন। শহরটিতে কমপক্ষে 20,000 সেনা মোতায়েনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সেনাবাহিনীকে মার্কিন রাজনীতিতে এমন ভূমিকায় এর আগে কখনোই দেখা যায়নি, ফলে সৃষ্টি হয়েছে আরও চাঞ্চল্যকর পরিস্থিতির। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হচ্ছে নিরাপত্তার আশ্বাস। আর এই নিরাপত্তার মধ্যেই চলছে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের অনুষ্ঠানের প্রস্তুতি। জানা গেছে আলোচিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জেনিফার লোপেজ, লেডি গাগা, ডেমি লোভাটো, জাস্টিন টিম্বারলেকের মতো জনপ্রিয় সব সঙ্গীত শিল্পীরা। তবে করোনা মহামারীর কারণে অনুষ্ঠানের বেশিরভাগই প্রচার হবে ভার্চুয়ালভাবে। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অস্কার বিজয়ী হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস। তবে উৎসবের আমেজের মধ্যেও চলছে বিদায়ী প্রেসিডেন্টকে সাজা দেওয়ার প্রস্তুতি। ক্যাপিটল হিলে তাণ্ডবে উস্কানির অভিযোগে এরই মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছাড়ার পরেও সিনেটে অভিশংসনের ভোটাভুটিতে পড়বেন তিনি, আর সেখানেও অভিশংসিত হলে চিরদিনের জন্য হারাবেন প্রেসিডেন্ট হবার যোগ্যতা। নিবির আমিন, নিউজ 24। তীব্র তুষারপাতে ক্ষয়ক্ষতির মুখে মাদ্রিদ সহ স্পেনের কয়েকটি প্রদেশ। জনজীবন স্থবির, ভোগান্তিতে রয়েছে সেখানকার মানুষ। এরই মধ্যে মাদ্রিদকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন মেয়র লুইস মার্টিনেস। তুষারপাতে বিপর্যস্ত রাশিয়ার মস্কো। এদিকে ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। মাসুদ জানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তুষারঝড় ফিলোমিনার তাণ্ডবে স্পেনের রাজধানী মাদ্রিদ সহ কয়েকটি প্রদেশের চেহারা বদলে গেছে। সাদা বরফের স্তূপে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। কর্মক্ষেত্রে যাওয়া আসার সময় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। বেড়ে গেছে ঠান্ডাজনিত নানা রোগ। তুষারে বিপর্যস্ত মস্কোর জনজীবন। কয়দিনের টানা তুষারপাতে আটকে গেছে হাজারো যানবাহন। তুষারের সঙ্গে ঝড়ো হাওয়া যোগ হয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আমাদের ঘর থেকে বের হতে হচ্ছে, তবে আবহাওয়া সত্যি অনেক খারাপ রূপ ধারণ করেছে। এভাবে চলা যায় না। আর কতদিন এই অবস্থা দেখব জানা নেই। এদিকে ভয়াবহ দাবানলের কবলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। এরই মাঝে 250 একর এলাকা পুড়ে গেছে দাবানলের আগুনে। মাসুদ রানা, নিউজ 24। কুম্ভ মেলার খবর জানিয়ে শেষ করছে এখনকার সংবাদ। ভারতের পবিত্র গঙ্গা নদীর তীরে শুরু হয়েছে কুম্ভ মেলা, যেখানে লাখ লাখ তীর্থযাত্রী পাপ মুক্তির আশায় গঙ্গার পানিতে ডুব দিতে এসেছেন। করোনা মহামারীর ভয়কে উপেক্ষা করে বছরের এই নির্দিষ্ট সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আরো জানাচ্ছেন নাহিদ জিহান। কুম্ভ মেলার শুরুতে ভারতের গঙ্গা নদীর তীরে সমবেত হয়েছে লাখ লাখ তীর্থযাত্রী। বিশ্বের অন্যতম বড় জনসমাগম হিসেবে পরিচিত এই মেলা এবছর করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও পাপ মুক্তির আশায় গঙ্গা নদীতে গোসল করবেন তীর্থযাত্রীরা। মকর সংক্রান্তিতে আমরা এই পবিত্র নদীতে ডুব দিতে আসি। এটি একটি ঐতিহ্য যা আমরা কয়েক প্রজন্ম ধরে অনুসরণ করে আসছি। আমাদের সমস্ত পাপ এই জলের সঙ্গে ধুয়ে চলে যায়। গঙ্গার তীরবর্তী অঞ্চল, বিশেষ করে বারাণসী, উত্তরাখণ্ডের হরিদ্বার, উত্তর কলকাতা ও পাটনায় আয়োজিত কুম্ভ মেলায় গঙ্গার পানিতে ডুব দেওয়ার জন্য সমবেত হয়েছেন পুণ্যার্থীরা। নদীতে গোসল করা ছাড়াও পূজা পাঠ ও তুলা দান এর অনুষ্ঠান সম্পন্ন করা হয় এই কুম্ভ মেলায়। মহামারীর মাঝে এমন বিরাট আয়োজন হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তীর্থযাত্রীরা মহামারীর গাইডলাইন অনুসরণ করবেন। নাহিদ জিহান, নিউজ 24। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।